আমি এটা ফ্রয়েড থেকে নিয়েছি। রতি যদি হয় লাইফ ড্রাইভ, আর বিরতি হচ্ছে ডেথ ড্রাইভ। লাইফ ড্রাইভ মানে হচ্ছে যেটাকে বলা হয় ইরোটিক ড্রাইভ, যেটা মানুষকে সৃষ্টিশীল করে তোলে। আর মানুষ যখন নিজের মৃত্যু নিজেই কামনা করে, এটা আত্মভাব গ্রন্থমালার ২ নম্বর খণ্ড। ওইটা আত্মভাবের ১ খণ্ড। ওটা ছিল একটা ইন্টারভিউ। একদিনের মানে ১ ঘন্টার ইন্টারভিউতে একটা বই হয়েছে এটা। তো এইখানে নানা পত্রিকায় এখানে টেলিভিশন ইন্টারভিউ বেশি না এখানে। এখানে হচ্ছে সব পত্রিকায় প্রকাশিত ইন্টারভিউ। এই বইয়ে ১ম এ নাম দিতে চেয়েছিলাম ২৪-এর গণঅভ্যুত্থান ও তার পর। এই নাম দিয়েছিল। তো ওটা একটু মানে যেগুলো হয় আনওনা হয় আরকি। আলুনি বলে না? এরকম তো লবণ থাকে না। তো পরে এমন একটা এর তাৎপর্য এগুলো হচ্ছে প্রেসিডার নাম। তো আমি বলছি এমন নাম দেই। তারপরে এর আগে আমার একটা বই বেরিয়েছিল 'বাংলাদেশ ৫০ বছর পর'। ওইটা ছিল হাসিনা ক্ষমতা থাকার সময় দেওয়া। লোকে যেটা খেয়াল করে না, হাসিনা রেজিম এবং তার আগের সব রেজিমের সমালোচনা শুরু করে আমি লেখা শুরু করেছি মানে এখন নয়, ১৯৮৩ সন থেকে। বাংলাদেশের আমি ১ম বাংলাদেশ জাতীয় অবস্থার চালচিত্র বলে একটা বই লিখি ১৯৮৩ সনে। এটা লিখেছি ৮১ সনে কিন্তু। মানুষ মনে করে যে আমি শুধু কথা বলা শুরু করেছি ২০২৪ সনের জুলাই মাসের ৩১ তারিখ থেকে। কথাটা পুরোপুরি সত্য নয়। আমি জুলাই মাসের ১৯ তারিখেও আমার একটা লেখা ছাপা হয়েছে। এটা অখ্যাত পত্রিকায়। সেটার নাম হলো 'সাম্প্রতিক দেশকাল' সাপ্তাহিক পত্রিকা। সেখানে আমি বলেছিলাম এই আন্দোলনটা অনেক আগেই সংগঠিত হওয়া উচিত ছিল। যেটাকে বলা হচ্ছিল তখন কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ১৯ তারিখে বলেছি কি জন্য তখন ১৬ তারিখে আবু সৈয়দ নিহত হয়েছে তার উপরে, এবং আমাদের এলাকাতেও অনেক গোলাগুলি বর্ষণ হয়েছে। এটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ। তার সম্মুখে ১৭ তারিখে কিছু ছাত্র শুধুমাত্র ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশের উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন। অর্থাৎ সদের এক ছাত্র হবে ইউল্যাবের সামনে এই বেড়িবাঁধের উপর। সেখানে সরকারের সমর্থক বাহিনী আক্রমণ করে, তাদেরকে পিটিয়ে একেবারে লাশ করে। ২ জন সাময়িকভাবে গায়েব হয়ে গিয়েছিল। পরে তারা ফিরে এসছে। তো ওইটাকে কেন্দ্র করে আমরা একটা বিক্ষোভ প্রদর্শন করতে চেয়েছিলাম। কিন্তু শিক্ষকদেরকে একত্রিত করা আর ব্যাংকে পাল্লায় মাপা প্রায় সমান। কারণ শিক্ষকরা তখন ভয়ে আর্ত ছিলেন সবাই। তা আমরা শেষ পর্যন্ত ৩১শে জুলাই মানে দেখেন ১৬, ১৭, ১৮ পার হয়ে ৩১শে জুলাই একটা সমাবেশ করি। তাতে বলেছিলাম সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। শুধু আমার ওই কথাটাই প্রচারিত হয়েছে। কিন্তু বক্তৃতাটা ছিল ১১ মিনিটের। সেটা এখন এই বইতে এটা পূর্ণ আছে। যে অংশকে আমরা বলি সংবর্ধনা, অন্যরা বলবে পরিশিষ্ট, তার ১ম লেখা এটা। ক, খ, গ, ঘ দিয়েছে, ক টা লেখায়। সুতরাং বইটাকে যেভাবে সাজিয়েছি তাকে বলা যেতে পারে না যে এটা সময়ের অনুক্রমে হয়েছে। বরঞ্চ বলা যায় একটা বিষয়ের অনুক্রমে হয়েছে। অর্থাৎ যে অংশটাকে আমরা রতি বলেছি সেটা হচ্ছে যখন শেখ হাসিনা ভারতে চলে গেলেন, তখন সর্বত্র সাড়া পড়ে গেল। দেশে ৪ দিন কোনো সরকার ছিল না করতে বলতে গেলে। পুলিশ বাহিনী অকার্যকর। কে ক্ষমতায় কেউ জানে না। ডক্টর ইউনূস শপথ গ্রহণ করেন ৮ই আগস্ট আপনারা জানেন। তো ওই সময়টাতে আমাকে ইন্টারভিউ যেমন আমি ৫ তারিখে একটা ইন্টারভিউ কয়েকটা ইন্টারভিউ দিয়েছি। একটা বিদেশি সংস্থাকে, একটা জার্মানকে, একটা ইন্ডিয়ানটা পত্রিকাকেও সাক্ষাৎকার দিতে হয়েছে। ওইগুলি কোনোটা ইংরেজিতে দিয়েছি, কোনোটা বাংলা দিয়েছি। সেগুলো এখানে বাংলা অনুবাদ ছাপা হয়েছে এই বইতে। এইটা ১ম অংশের রতি অংশে আছে। যেমন বলতে কি ধরনের সরকার গঠিত হতে যাচ্ছে। তো এটা হচ্ছে তো স্পেকুলেশন যাকে বলে, অনুমান করে বলা। ২ নম্বর হচ্ছে এই যে কারণটা হলো আওয়ামী লীগ যে একটা রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় এসেছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত একটা আমলাতান্ত্রিক সংগঠনে পরিণত হলো। এই কারণটা ব্যাখ্যা করার হচ্ছে ২য় সাক্ষাৎকারে। এরকম আছে। কারণ এইসবের জন্য আমার কোনো স্ক্রিপ্ট ছিল না। যখন কেউ জিজ্ঞাসা করে তখন আপনি যতটুকু বোঝেন ততটুকু বলেন। আমি তো আর পেশাদার সাংবাদিকও নই, পেশাদার রাজনীতিবিদও নই। ফলে আমরা হলাম মাঝখানে। একটা আছে না মানুষ আর বানরের মাঝখানে নাকি একটি প্রাণী আছে যেটাকে বলা হয় মিসিং লিঙ্ক। আমি ছিলাম মিসিং লিঙ্কের লোক। তো এই ধরনের কথাগুলো এখানে আছে। তারপর ঘটনা যত অগ্রসর হয়েছে, দেখা গেল কি বিপ্লবী জোশটা যখন কমে আসছে আমরা বুঝতে পারলাম এতে সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু যে কারণে সরকার এরকম একনায়কতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিস্টিক সরকারে পরিণত হতে পারে, সেই কারণটা দূরীভূত করার কোনো চেষ্টা লক্ষ্য করি নাই। যেমন শুরুর থেকেই আমরা একটা আপোস লক্ষ্য করলাম। স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। আপনাদের নারায়ণগঞ্জে আমি তখন গিয়েছিলাম। বলছেন যে তারা সংস্কার করতে চায়। তারা নতুন একটা ব্যবস্থা তৈরি করতে চায় না। সংস্কারের ইংরেজি হচ্ছে রিফর্ম।
আর আমরা যেটা মনে করেছিলাম এলো ট্রান্সফর্ম, অর্থাৎ এই ফর্ম বদলাই অন্য ফর্মে যাওয়া, আর হচ্ছে ওই ফর্মটাকে মেরামত করা। রিফর্ম মানে সংস্কার, মানে হচ্ছে যে ফর্ম আছে তাকে মেরামত করা, আর ট্রান্সফর্ম মানে ওই ফর্মটা বাদ দিয়ে নতুন ফর্ম তৈরি করা। আমি বিপ্লব শব্দ ব্যবহার করছি না, এটা হলো একটা হলো রূপের চর্চা করা, কসমেটিক, আর একটা হলো রূপান্তর করা। এই কথাগুলো আমি যখন টের পাচ্ছিলাম তখন ওইটার নাম দিয়েছি বিরতি। মানে হচ্ছে কি, বিপ্লব এখন হাতছাড়া হয়ে যাচ্ছে। মানে অর্থাৎ মানুষের মনে যে জোশ এসেছিল যে শেখ হাসিনাকেই শুধু নয়, হাসিনার ব্যবস্থাকেও বদলানো হবে। হাসিনার ব্যবস্থাকে বদলাতে হলে আপনাকে শেষ পর্যন্ত সংবিধান পর্যন্ত যেতে হয়। কি জন্য? 1972 যে সংবিধান রচিত হয়েছে, যেটাকে আমরা মনে করেছিলাম গণতান্ত্রিক সংবিধান, সেখানে এক হাতে গণতন্ত্রের কথা থাকলেও আরেক হাতে গণতন্ত্রকে দমন করা হয়েছে। মানে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর হাতে, অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতির হাতে। তৎকালে একবার বাকশাল হয়েছিল চতুর্থ সংশোধনীর মাধ্যমে। তো পরবর্তীকালে দেখা গেল যে আমাদের সংবিধানের সামগ্রিক চরিত্র যদিও বলি, যদিও বা বলা হচ্ছে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আসলে গণনা হয়েছে কি এটা, মানে বলা যায় স্বৈরতান্ত্রিক বাংলাদেশ হয়ে দাঁড়িয়েছে। সংবিধান যদি দেখি, একটা উদাহরণ দিলে বোঝা যায়, সংবিধান হচ্ছে নির্বাহী বিভাগের প্রাধান্যে চলে। নির্বাহী বিভাগের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, এবং তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কাজ করেন। এই যে এইটা কিন্তু পৃথিবীর গণতান্ত্রিক দেশের সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। জনগণের ভোটে যারা নির্বাচিত হয় তারা আইনসভা গঠন করে, তারা সংবিধান পরিষদ অথবা আইনসভা হয়, তাদের দ্বারাই দেশের সংবিধান পরিচালিত হয়, সরকার পরিচালিত হয়। প্রধানকেই আইনসভা না আমলাতন্ত্র? আমাদের বর্তমান সংবিধান হচ্ছে আমলাতান্ত্রিক। প্রথমে হচ্ছে নির্বাহী বিভাগ, যেটা সংবিধানের চতুর্থ ভাগ। পঞ্চম ভাগ হচ্ছে আইনসভা, ষষ্ঠ ভাগ হচ্ছে বিচার। আমি অন্যদের কথা বললাম না, কিন্তু আমেরিকার সংবিধানে মানে 1 নম্বর হচ্ছে আইনসভা, কংগ্রেস, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। আমাদের এখানে উল্টা হলো কেন? এর কারণ হচ্ছে এই জিনিসটা শুধুমাত্র একটা সাহিত্যিক ব্যাপার নয়, এর মধ্যে একটা মর্ম ব্যাপার আছে। এই দেশ হচ্ছে নির্বাহী বিভাগের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, আর নির্বাহী বিভাগ হচ্ছে সেক্রেটারিয়েট। মন্ত্রিসভা তো বদলায়, সেক্রেটারিয়েট পার্মানেন্ট থাকে। এখনো দেখেন গ্রামে কোথাও গণতন্ত্র নাই ইউনিয়ন পরিষদ ছাড়া, এবং জেলা পর্যায়ে কোনো গণতন্ত্র নাই। কারণ উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক দেশ চালায়, এরাই তো প্রধান, এরা তো নির্বাচিত নয়। তো এখন আমরা দেখি গণতন্ত্র আছে একমাত্র আমাদের ইউনিয়ন পরিষদে, যদি এটাকে গণতন্ত্র মনে করেন, আর আছে উপরে রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী, এরা নির্বাচিত বা আধা নির্বাচিত হন। এই তো গণতন্ত্র, অর্থাৎ উপরে আছে ইউনিয়ন পরিষদের, মাঝখানে গণতন্ত্র নেই। তার মানে এতে বোঝা যায় দেশে মূলত একটা আমলাতান্ত্রিক শাসন কাঠামো আছে। আমরা সেইটাতে হতাশা প্রকাশ করেছি যে বর্তমান পরিবর্তনের ফলে সেই পরিবর্তনের একটা সুযোগ এসেছে, কিন্তু সেই সুযোগটা গ্রহণ করতে তখন যারা ক্ষমতা পেয়েছিলেন, ক্ষমতা অবশ্যই এক হাতে পায় নাই, ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, মানে সূচনা করেছে, কিন্তু ছাত্রদের পক্ষে একা এই সরকার পরিচালনা করার মতো তখন ক্ষমতা বা সাহস কোনোটাই ছিল না। তারপর সামরিক বাহিনীর সমর্থন পেয়েছে তারা, পরোক্ষ সমর্থন, কিন্তু সামরিক বাহিনীর সমর্থন দিলে মানে আপনার সে নিজে আদায় করে নেয়, ফলে দেশ আগে যেমন ছিল তেমনই আছে। এর মধ্যে মেরামত করার জন্য ডক্টর ইউনূস অনেকগুলো কমিশন নিয়োগ করলেন। সেই কমিশনের ব্যাপারে আমার হতাশাগুলো এখানে বিরতি অংশে আছে। মানে বলছে, যখন ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে একটা সংবিধান সংস্কার কমিশন করলো, আমি অন্য কমিশনগুলোর কথা আপাতত ধরছি না, কিন্তু একটা জিনিস তারা করেনি, শিক্ষা সংস্কার কমিশন করেনি। কেন করেনি? চিন্তা করে দেখলে বুঝতে পারবেন। তারা কি করেছে সেটা যেমন দেখবেন, তারা কি করেনি সেটাও আবার দেখা দরকার। এই কমিশনের রিপোর্টগুলো আছে, এগুলি কোনোটাই বাস্তবায়িত হয়নি, কিন্তু আমি বলছি তারা সাহস করেনি একটা শিক্ষা সংস্কার কমিশন করতে, অন্যগুলি করতে। তার কারণটা কি? শিক্ষা তাদের আওতার বাইরে মনে করেছে। এখনো দেশকে যদি আপনি একটা পুনর্গঠিত ভিত্তির উপরে দাঁড় করাতে চান, যেখান থেকে শুরু করতে হবে সেটা শিক্ষা ব্যবস্থা। এখানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ক্রমশ দেশের জনগণের হাতছাড়া হয়ে যাচ্ছে। আগেও ছিল, আমাদের দেখানো শতকরা 100 জন লোক তো নয়, শতকরা 10 জন লোক প্রকৃত প্রস্তাবে স্বাক্ষর নয়। ওদের একটা হিসাব আছে, আমি সেটা মানি না। তো সেই জন্য বলি শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন মানে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা, এইটাকে জাতিসংঘের ভাষায় বুনিয়াদী শিক্ষা বলে। এইটা দেশের শতকরা কজন লোক দিতে পারে? তো 90 লাখ বা 80 লাখের মধ্যে যদি মাত্র 10 লাখ পাশ করে, তাহলে প্রত্যেক 8 জনের মধ্যে একজন অ্যাকচুয়ালি বুনিয়াদী শিক্ষা শেষ করেছে। এটাকে আমি প্রকৃত সাক্ষরতার হার হিসেবে নিতে চাই। তো সেই হিসাবে দেশের এই যে বললাম কি, শেখ হাসিনার স্বৈরশাসন সম্ভব হয়েছিল যে সামাজিক ব্যবস্থার, অর্থনৈতিক ব্যবস্থার, সাংস্কৃতিক ব্যবস্থার কল্যাণে, সেটাতে হাত দেওয়ার কোনো চেষ্টা এ পর্যন্ত আমরা দেখছি না। এটাই হচ্ছে বিরতি আর কি। বিরতিকে যদি বলতে পারে নাকি, এটা আমি এটা ফ্রয়েড থেকে নিয়েছি। রতি যদি হয় লাইফ ড্রাইভ, আর বিরতি হচ্ছে ডেথ ড্রাইভ।
লাইফ ড্রাইভ মানে হচ্ছে যেটাকে বলা হয় ইরোটিক ড্রাইভ, যেটা মানুষকে সৃষ্টিশীল করে তোলে। আর মানুষ যখন নিজের মৃত্যু নিজেই কামনা করে, অর্থাৎ মানে এমন সব আচরণ করে তার মৃত্যু অনিবার্য হবে। প্রত্যেক মানুষের যেন সে মারা যাবে। জীবনে একটা ধ্রুব সত্য আছে, মারা যদি না যেত তাহলে মানুষ বোধহয় কিছুই করতো না। কারণ আমার তো অনন্তকাল আছে। জীবন যেহেতু শান্ত, মানে অন্তসহ, সেই কারণে মানুষ কাজ করার সময় এমনভাবে কাজ করে সেই কিন্তু প্রতি মুহূর্তেই মানুষ মৃত্যুকে ভুলে থাকে। এই জন্য রতির বিরতি বিরতি লুকিয়ে আছে। আমরা কাজে বিরতি নেই না। তিনি কর্মরত অবস্থায় মারা গেলেন, তিনি বিরতি গ্রহণ করলেন। এখন শেষেরটা হয়েছে আমার এক ধরনের উইশফুল থিঙ্কিং বলা যায়। এত কিছু পরেও, আশা এবং হতাশার পরেও আমরা বাধ্য আশাবাদী হতে। এটাকে আন্তোনিও গ্রামশির থেকে চুরি করে বলেছি যে আমাদের পেসিমিজম অফ ইন্টেলেক্ট। হিসাব করে দেখলে ৭-৫ গন্যা চাষ করে না বাইন্যা বলে। অর্থাৎ হিসাব করে দেখলে কোনো আশার কোনো লক্ষণ আমি দেখি না। আমাদের দেশের অর্থনীতি এখনো সাম্রাজ্যবাদের গর্বে, তার হাতে নিয়ন্ত্রিত। জাতীয় পর্যায়ে আমরা 10 ভাগও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা ভোট দিই শুধুমাত্র কাকে ওই পদে বসাবো, চাকরের পদে বসাবো। তিনি তো সব ওদের চাকরি করেন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইন্টারন্যাশনালের। তো এই সমস্ত কারণে আমার কথার মধ্যে হতাশার ভাগ বেশি পাবেন আপনি। এটা বলে পেসিমিজম অফ দ্য ইন্টেলেক্ট। হিসাব করে দেখি, ৭-৫ গণ্যা দেখি, সব হতাশা। চাষ করব না। কিন্তু তারপরেও কিন্তু আমাকে চাষ করার ইচ্ছাও হয়। ওইটা হচ্ছে কি নিয়েছে আরতিতে। আরতি মানে প্রার্থনা করা। দেখেন রতি শব্দটা কত ব্যবহার আছে। আর সবচেয়ে খারাপ শব্দ হচ্ছে আত্মরতি। আত্মরতি যেন না হয় সেই জন্য, হ্যাঁ, ইংরেজিতে বলে ওনানিজম। হ্যাঁ, তো সেটা না করে আমরা করলাম কি আরতি, মানে জানি না তবু জানার ইচ্ছা। ২ তারিখে আনু মোহাম্মদের নেতৃত্বাধীন একটা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নেটওয়ার্ক আছে। তারা প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত একটা যাত্রা শুরু করলেন এবং তাদের যে কাপুরুষতা সেটার প্রমাণ পাওয়া যায় তাদের শব্দে। দ্রোহ যাত্রা। দ্রোহ বলে কোনো বাংলার ভাষায় শব্দ নাই, তারা এটা বানিয়েছে বিটা বাদ দিয়ে। বিদ্রোহ বলতে ভয় লাগছে বলেই দ্রোহ বলেছে। বাংলাদেশ যে তার স্বাধীনতা হারিয়েছিল ১৭৫৭ সনে, তাতে ২০০ বছর বা ১৯০ বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে জনগণের লাগাতার সংগ্রাম, কখনো বিরতি কখনো রতি, এইভাবে সংগ্রাম অগ্রসর হয়েছে। শেষ পর্যন্ত জনগণের আরতি প্রার্থনা সফল হয়েছে ১৯৪৭ সনে। সেই সফলতার মধ্যেও একটা বিফলতার বীজ ছিল। আমরা একলা স্বাধীন হতে পারি নাই। আমাদের অন্যান্য পশ্চিম পাকিস্তানি, পাঞ্জাবি, সিন্ধি, বালুচিদের সাথে এক ধরনের ঐক্য জোটে এসে স্বাধীন হতে হয়েছে। বাংলাদেশ তো পাকিস্তানের কলোনি ছিল না। বাংলাদেশ তো পাকিস্তান আন্দোলনের নেতা ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল জুনিয়র পার্টনাররা সিনিয়র পার্টনার হতে শুরু করলো। তখন বাংলাদেশকে বাধ্য হয়ে ওদেরকে বের করে দিতে হলো। ওদেরকে বের করে দেওয়ার জন্য আমাদেরকে একটা লড়াই করতে হলো, যের নাম মুক্তিযুদ্ধ। কথাটা মানুষ মনে করে যে আমরা যেন পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি। আমরা তো বেরিয়ে আসি নাই। আমরা পাকিস্তানি আছি। মানে নামটা বাংলাদেশ হয়েছে। কারণ ব্রিটিশ আমলে আমরা যে লড়াইটা করেছিলাম স্বাধীনতার জন্য, ৭১ তো সেই লড়াই। হাসিনা ইতিহাসের এই পার্টটাকেও ভুলিয়ে দিতে চেয়েছিল। আমি মনে করি হাসিনার দ্বিতীয় বড় অপরাধ হচ্ছে এইটা। মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়া ১ নম্বর অপরাধ। ২ নম্বর হচ্ছে ব্রিটিশ বিরোধী সংগ্রামের ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়া। ৩ নম্বর হচ্ছে ভারতের তাবেদার রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করা।